আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। নমস্কার সবাইকে। আমার কোভিড-19 বা কোভিড-19 আমরা যদি তর্জমা করে বলি, এর প্রকোপ কিন্তু শুধু বিচার ব্যবস্থায় পড়েছে বলে ভুল হবে। এটা পুরোপুরিভাবে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক জীবনকে বিপর্যস্ত করেছে। এটা মানতে হবে এবং এটা আমাদের সংবিধানের দায়বদ্ধতা যে বিচার ব্যবস্থা হচ্ছে কিন্তু গণতন্ত্রের একটা তৃতীয় স্তম্ভ। অতএব এটা আমাদের সকলের দায়িত্ব, শুধু বিচারকদের নয়, অ্যাডভোকেটদেরও, আইনজীবীদেরও, যে এই অক্ষুণ্ণ, অটুট ও নিরপেক্ষ রাখা, মানুষের মৌলিক অধিকারকে বিপন্ন না হয় তার দিকে সজাগ থাকা এবং সাধারণ মানুষের কাছে সর্বক্ষণে তাদের পাশে থাকা। কোভিড এই পরিস্থিতিতে বিচার ব্যবস্থা কিভাবে চলেছে এর সম্বন্ধে বোধহয় একটা সম্যক ধারণা যারা এখানে রয়েছে তার বাইরেও যদি শ্রোতারা আছে তাদের জন্য আমি একটু বলতে চাই। তারা এটা যেন কারোর মনে না হয় যে যেহেতু যে মুহূর্তে কোভিড পরিস্থিতি উদ্ভূত হলো তারপর থেকে বিচার ব্যবস্থা বন্ধ। সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে হয়তো যে বিচার ব্যবস্থা পুরো স্তব্ধ হয়ে গেছে। অতএব তার অধিকার, মৌলিক অধিকার বা তার যে কোনো অধিকার, আইনি অধিকার, পরিষেবা, সে থেকে কি তার সেটি বঞ্চিত হচ্ছেন? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসতে পারে। এখানে আমার অগ্রজ বিচারপতি শ্রী সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা কিন্তু ঘুমিয়ে নেই। নমস্কার সবাইকে। নমস্কার। এতক্ষণ ধরে যে সমস্ত আলোচনা হলো মনে হয় সামগ্রিকভাবে সব কথাই বলা হয়েছে। কোথায় আমাদের বিচার ব্যবস্থার বর্তমান কোভিড এর কারণে অসুবিধে হচ্ছে সেটা বোধহয় সবাই বিস্তৃতভাবে না হলেও অন্তত সার্বিকভাবে বলেছে। সেই নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। দ্বন্দ্বটা হচ্ছে গিয়ে যে ফিজিক্যাল হিয়ারিং হবে কি ভার্চুয়াল হিয়ারিং হবে। দুই হচ্ছে ভার্চুয়াল হিয়ারিং কি এটা ফিজিক্যাল হিয়ারিং এর বিকল্প? আমাদের জয়ন্ত মিত্র সাহেব বলেছেন যে এটা বিকল্প হতে পারে না, বিকল্প নয়, কিন্তু অবস্থার প্রেক্ষিতে এটাকে বিকল্প হিসেবে ধরে নিতে পারা যায়। তাতে আবার উনি বলেছেন যে যদি এটাকে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ধরে নিই তাহলে যে সমস্ত প্রিরেকুইজিট থাকা দরকার সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল নয়, আমরা করতে পারছি না। আমরা প্রাসঙ্গিকভাবেই একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছি। আমরা এখানেই যে আলোচনা করতে বসেছি এই আলোচনাতেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা সঠিক সাহায্য
আমরা এই অনলাইনে পাচ্ছি না, কিন্তু উপায় তো কিছু নেই। দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন একটা রেজলিউশন নিয়েছে 2-4 দিন আগে। তারা বলেছে যে অ্যাডভোকেটদের মেন্টাল অ্যান্ড ফিনান্সিয়াল প্রবলেমস এর জন্য ফিজিক্যাল হিয়ারিং হচ্ছে ইম্পারেটিভ, এবং তারা বিচারপতিদের কাছে আহ্বান জানিয়েছে যে কোনো উপায়ে হোক এই ফিজিক্যাল হিয়ারিং শুরু করা যায়। কিন্তু যে অবস্থা দেশে চলছে, শুধু বিচার ব্যবস্থাতে নয়, বিচার ব্যবস্থাকে তো পঙ্গু করে দিয়েছে, আমি বলবো ভীষণভাবে পঙ্গু করে দিয়েছে। তার মধ্যেও বিচার ব্যবস্থায় যারা লবকুশ তারা অনেক চেষ্টা করছে যাতে যতটা সম্ভব সাধারণ মানুষের কাছে বিচার পৌঁছে দেওয়া যায়। সে প্রচেষ্টা থাকবে। আমাদের অ্যাডভোকেট জেনারেল প্রতিশ্রুতি দিয়েছেন তিনি চেষ্টা করবেন, তিনি যে সরকারকে প্রতিনিধিত্ব করছেন সেই সরকার সাহায্য করবেন। জাস্টিস ব্যানার্জি বলেছেন যতটা বিচার বিভাগের থেকে সম্ভবপর সমস্ত চেষ্টা করা হবে। এগুলো তো আমরা জেনে নিয়েছি, কিন্তু একটা কথা আমি বলতে চাই যেটা আমাদের সকলেরই মনে কথা। আমি ওই দিল্লি হাইকোর্টের কথা বলছি যে মেন্টাল অ্যাগনি of the advocates, the financial agony of advocates, এটা কি করে আমরা সামলাতে পারি? সামলানো কি সম্ভব? শুধুমাত্র আমি হাইকোর্টের কথা বলছি না, নিম্ন আদালতগুলোর অবস্থা তো হাইকোর্টের থেকেও আরো খারাপ। হাইকোর্টে যারা আইন ব্যবসা করতে আসে তাদের অর্থনৈতিক যে আছে, সচ্ছলতা আছে, ওদের তো সেই সচ্ছলতাও নেই। কয়েকজনের হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই। কাজেই ওই সমস্ত অ্যাডভোকেটদের জন্য আমাদের কিছু ভাবা দরকার, এবং আমি অ্যাডভোকেট জেনারেলকে আমি অনুরোধ করব, জাস্টিস ব্যানার্জি, জাস্টিস সেন এবং জাস্টিস বাগচি উপস্থিত আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু ভাবুন যে এই অ্যাডভোকেটরা যারা অনেকের কাছে হাত পাততে শুরু করেছে, তারা বার কাউন্সিলের কাছে হাত পেতেছিল, 3 মাস পরে বার কাউন্সিল থেকে সাহায্য করেছে, 2 পয়সা দিয়ে। সাধারণ কোন প্রতিষ্ঠান হয়তো তাকে দিয়েছে, অ্যাডভোকেট থেকে ভিক্ষে করতে বেরোবে, তাদেরকে ভিক্ষেটা প্রতিষ্ঠান হয়ে যাবে। সুতরাং সেই অবস্থাটাকে বন্ধ করার জন্য, সেই এক অবস্থাকে যাতে আমরা না পৌঁছই, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমি ছোট্ট কথা বলছি, ভার্চুয়াল হিয়ারিং চলবে, তাছাড়া কোনো উপায় নেই। এটা আমরা অনেক আলোচনার মধ্যে, বিশেষ করে কি বলে জয়ন্ত মিত্র সাহেবের বিস্তৃত আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, জাস্টিস ব্যানার্জিও বলেছেন ভার্চুয়াল হিয়ারিং চলবে। ফিজিক্যাল হিয়ারিং কে সম্পূর্ণ এক্সক্লুড করাটা বোধহয় সঙ্গত হবে না। যতটা সম্ভব সেটা চেষ্টা করার দরকার আছে। কিভাবে করবে তা অ্যাডভোকেট জেনারেল বলতে পারবেন, বিচারপতি বর্গ বলতে পারবেন, বা যারা অ্যাডভোকেট ইনভলভ আছে তারা বলতে পারবেন, কিন্তু ফিজিক্যাল হিয়ারিং খানিকটা দরকার আছে ওই ভার্চুয়াল হিয়ারিং এর সঙ্গে সঙ্গে। এছাড়া আর একটা আমি সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে কি এই যে আমরা রিটেন সাবমিশন ফাইল করতে পারি কিনা। প্রায়োরিটি অনুসারে আমরা বিষয়বস্তুগুলোকে অর্গানাইজ করলো, এই অর্গানাইজ করে যে সমস্ত মামলা আমরা মনে করি যে ফিজিক্যাল হিয়ারিং বা ভার্চুয়াল হিয়ারিং না করেও আমরা তার নিষ্পত্তি করতে পারি, কেবলমাত্র রিটেন সাবমিশন পড়ে বিচারপতিরা, অভিজ্ঞ বিচারপতি রয়েছেন, তারা 2 কথা বললে পরেই বুঝে যান 10 কথা, কাজে তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কাজে আমি বলছি
জয়ন্তী মিত্র। কাজেই যারা অভিজ্ঞ বিচারপতি রয়েছেন তাদের ঠিক করে দেওয়া যে হ্যাঁ তোমাদের এই মামলাগুলো আমরা প্রায়োরিটি দিচ্ছি, এই মামলাগুলো সম্পর্কে তোমাদের যা বক্তব্য রিটেন সাবমিশন ফাইল করো। যদি আমরা রিটেন সাবমিশন ফাইল করার পরেও যদি আমাদের মনে হয় যে তোমার কাছ থেকে আরো কিছু জানবার আমার প্রয়োজন আছে, তাহলে তোমাদের আমি জানাবো। এইভাবে যদি খানিকটা তৃতীয় একটা ব্যবস্থা সৃষ্টি করা যায়, কেন আমরা রিটেন সাবমিশনে যেতে পারবো না আমি তো বুঝতে পারি না। অ্যাডভোকেটরা বাড়িতে বসে তার সাবমিশন তৈরি করবে, ই ফাইলিং হবে কি ই ফাইলিং হবেন না জয়ন্ত মিত্র সাহেব ভালো করে বলে দিতে পারবেন। আর যদি ই ফাইলিং না হয় তারা ফিজিক্যালি গিয়ে তারা ফাইল করবে বা তাদের মক্কেলরা গিয়ে ফাইল করবে, জজের কাছে পৌঁছবে, জজেরা বিচার করবে। কাজেই আমরা যদি কেবলমাত্র ভার্চুয়াল হিয়ারিং এর মধ্যে যাই, তাহলে আমি যা অন্তত এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি, আমি এই 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 অনলাইন সিস্টেমটাকে ভয় করি, নিতান্তই মূর্খ আমি এই ব্যাপারে। সুতরাং আমি অনুরোধ করব যে ভার্চুয়াল হিয়ারিং করবার জন্য যে প্রিকন্ডিশন থাকা দরকার, হাইকোর্টেতেই নেই সেটা। অনেক উকিলের নেই স্মার্টফোন, অনেক উকিলের ল্যাপটপ নেই। আপনি আদালতের নিম্ন আদালত গুলিতে গেলে পরে সেখানে তো খুব করুণ অবস্থা, এটি তাদের দিয়ে আমরা ভার্চুয়াল হিয়ারিং করাবো। সুতরাং আমি একটা কথা বলি যে এই যে সমস্যাটা সাময়িক না হতে পারে, এই সমস্যা বেশ কিছুদিন চলতে পারে। কবে ভ্যাকসিন তৈরি হবে, কবে কত পরে আমাদের হাতে এসে পৌঁছবে, তারপরে সেগুলো আমাদের টিকে দেওয়া হবে, এই সমস্ত কবে হবে 2020 সালের মধ্যে হবে বলে আমার মনে হয় না। সুতরাং আমরা তৈরি থাকি যে আমরা প্রয়োজনে ফিজিক্যাল হিয়ারিং করব, দরকার হলে ভার্চুয়াল হিয়ারিং করব, আর রিটেন সাবমিশন সেইভাবে আমরা মামলাগুলোকে নিষ্পত্তি করবার যদি চেষ্টা করি তাহলে বোধহয় ভালো হবে। এই আমার দুটো কথা আপনাদের কাছে বলা। ধন্যবাদ সকলকে। আমি বিশেষ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কে আমি ধন্যবাদ জানাই এইরকম একটা অনুষ্ঠান তৈরি করার জন্য এবং তাতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ অনিন্দদা এবং ধন্যবাদ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। আজকে একটা অত্যন্ত জরুরি এবং সময় উপযোগী আলোচনা নিয়ে যে এই প্ল্যাটফর্মটা এসেছে এবং আমরা সবাই যারা বিচার ব্যবস্থা সঙ্গে যুক্ত খোলামেলা ভাবে একে অপরের সাথে কথা বলতে পারছি এবং আরো বৃহত্তর সমাজের কাছে আসতে পারছি, এটার জন্য আমার মনে হয় বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। করোনা বা কোভিড এর প্রভাব বিচার ব্যবস্থার উপর, এটাই আলোচনার বিষয়। আমার যখন চিত্ততোষ মহাশয় আমাকে অনুরোধ করলেন, আমি প্রথম একটু অনাগ্রহী ছিলাম। আমি ওনাকে বললাম আমি আমাদের যে বিচারক মন্ডলী কোভিড নিয়মাবলী তৈরি করায় আছেন তাতে আমি নেই, তাই অভ্যন্তরীণ আলোচনা বা চিন্তা ভাবনা আমি বুঝি না। একটার পর একটা নোটিফিকেশন আসে, সেগুলি ডিসিপ্লিন সোলজারের মতো পালন করে যায়। কোভিড নিয়ে যখন চিন্তা করতে উনি তাও বললেন যে না, তোমার নিজের চিন্তা ভাবনা এটা একটু আলোচনা সভায় পেশ কর। এই নিয়ে চিন্তা করতে, কোভিড নিয়ে চিন্তা করতে গিয়ে আমার একটা কথা মনে হলো, কোভিডের সমাজের উপর প্রকোপ আমাদের গৃহবন্দী করেছে, সবাইকে গৃহবন্দী করেছে, আর বিচার ব্যবস্থাকে কোর্টঘর থেকে বাইরে নিয়ে এসেছে। আজকে কোভিডের জ্বালায় আমরা
ফিজিক্যাল হিয়ারিং ইনসাইড কোর্টরুম থেকে কোর্ট উইদাউট আ রুম ইরাতে পৌঁছে গেছি, বা অনলাইন বা ভার্চুয়াল হিয়ারিং ইরাতে পৌঁছে গেছি। যেরকম শীতকালে ঠান্ডা জলে চান করতে ইচ্ছা করে না, ঠিক সেরাম আমরা আমাদের কমফর্ট জোন থেকে বেরোতে চাই না। আমরা খুব অভ্যস্ত ফিজিক্যাল হিয়ারিং এ, এবং এই ফিজিক্যাল হিয়ারিং এর অভ্যাস এবং তার যে ফেয়ারনেস এবং বিচার পদ্ধতি এবং শৈলীর একটা প্রধান উপকরণ, এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে। কিন্তু যদি পরিস্থিতি এমন জায়গায় আমাদের ঠেলে দেয় যেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, এবং যেটা কোভিড মহামারীকে আটকাবার এক এবং অন্যতম উপায়, সেই জন্য আমাদের সেটাকে পরিত্যাগ করতে হয়, তাহলে কি সেই পরিত্যাগের সঙ্গে আমরা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসও পরিত্যাগ করব? সেটা তো নয়। তাই আমাদের এই নিউ নর্মাল, মানে ভার্চুয়াল হিয়ারিং অ্যান্ড কোর্ট উইদাউট আ রুম, কোর্ট আউটসাইড দ্য রুম, এই পরিস্থিতি এবং এই পরিমণ্ডলে নিজেদের অভ্যস্ত করতে হবে। আমার আগে যারা বলেছেন সবাই এটা স্বীকারও করলেন যে আজকে ভার্চুয়াল হিয়ারিং ছাড়া আমাদের পক্ষে বিচার ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। জাস্টিস ব্যানার্জি বলেছেন যে আমাদের প্রধানত বেল, অ্যান্টিসিপেটরি বেলের হিয়ারিংই হয়েছে। তার প্রাথমিক কারণ হচ্ছে ওই মামলাগুলো সবচেয়ে বেশি আর্জেন্ট। একটা মানুষের স্বাধীনতা এবং লিবার্টি খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও আরেকটা দিক আছে। আমরা 15ই মার্চে যখন এই কোভিড মহামারীর মুখোমুখি হলাম, সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশ এসেছিল প্রত্যেকটি লিগাল সার্ভিস অথরিটি যে 7 বছর এবং তার নিম্নে যারা বিচার প্রার্থী জেলে আছেন বা যারা কনভিক্ট জেলে আছেন, তাদের যদি জামিন দেয়া যায় বা তাদের প্যারোলে রিলিজ করা যায়। তার কারণ হঠাৎ বিচার ব্যবস্থা তাদের প্রতি সহৃদয় হলেন তা নয়। একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে জেল পপুলেশন বা ডিটেনশন পপুলেশন কমানো। কারণ আজকে যে কোনো ক্লোজড এনক্লোজার যদি অনেক লোক থাকে, তাহলে তার ইনফেকশন স্প্রেড করা এবং সেখান থেকে একটা হটস্পট তৈরি হওয়া, এটা একটা মেডিকেল অ্যাডভাইস যে সেইটাকে কমিয়ে দেওয়া উচিত। সেই কথা মনে রেখে আমরা প্রথম থেকেই অনলাইন হিয়ারিং বেল অ্যাপ্লিকেশন শুরু করেছি এবং সেটাকে চালিয়ে দিচ্ছি। 15ই মার্চ থেকে মার্চের শেষ থেকে মের শেষ অবধি লকডাউন ছিল, এবং লকডাউনের সময় আমরা বিচার ব্যবস্থা শুধু অনলাইন প্রসেসেই করেছি, এবং সেই অনলাইন প্রসেসে বিচার ব্যবস্থাতে আমরা শুধু যে ফৌজদারি মামলা করেছি তা নয়, সিভিল মামলাও কিছু আপিল হয়েছে। প্রশ্ন যেটা বিচারকগণ তুলেছেন যে দেওয়ানি মামলা হচ্ছে না কেন? দেওয়ানি মামলা হচ্ছে না তার একটা কারণ, আমরা তার পদ্ধতি বা আমরা যা নিয়মাবলী করেছি সেটা একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর বটে। সুপ্রিম কোর্ট মার্চ মাসে বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি নির্দেশিকা দেয় যে লিমিটেশন বা মামলা রুজু করার সময়সীমা এখন আর বলবৎ থাকবে না, যতদিন না ওনারা আবার সেই নির্দেশিকা উইথড্র করছেন। তাই অত্যন্ত জরুরি মামলা ছাড়া কেউ দিওয়ানি মামলা রুজু করছে না। এবং তাছাড়া আজকে দিওয়ানি মামলার আরেকটা যেটা বিশেষ দিক, সেটা হচ্ছে জারি করা বা এক্সিকিউশন। যেহেতু আজকে এক্সিকিউশন প্রসেসটা ভীষণভাবেই
কমে গেছে বা তার 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 সেই প্রভাব নেই, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে একরকম, আর আমাদের জুডিশিয়াল প্রসেসেও আমরা সেইভাবে এনফোর্স করছি না। তাই ইনস্টিটিউশন এবং এক্সিকিউশন এই দুটো দেওয়ানি মামলাকে কম করে দিয়েছে। কিন্তু দেওয়ানি মামলা কম করে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মতো কনস্টিটিউশনাল কোর্ট বা যেখানে মৌলিক অধিকার বা সাংবিধানিক অধিকার এনফোর্স করার জায়গা, সেইখানে কিন্তু দেওয়ানি বা সিভিল রাইটস বা অন্যান্য যে কনফ্লিক্ট সেগুলি বেড়ে যাচ্ছে। যে কারণে আমাদের কোভিড কমিটির এই রিসেন্ট ডিসিশনে দেখা যাবে যে আমরা সিঙ্গেল বেঞ্চগুলি, যেগুলি ইনস্টিটিউশন রিট প্রসিডিং ইনস্টিটিউশনের বেঞ্চগুলোকে বাড়িয়ে নিয়েছি, এবং এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ ফৌজদারি মামলা ছাড়া আজকে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বা সাংবিধানিক অধিকার যেগুলি সরকারের বা সরকার জাতীয় সংস্থার দ্বারা খর্ব হচ্ছে, সেইগুলিকে এনফোর্স করার একটা অ্যাক্সেস টু জাস্টিস দরকার। এই অ্যাক্সেস টু জাস্টিস আমরা যখনই অনলাইন প্রসেসে যাচ্ছি, তার বিশেষ যে অসুবিধাগুলো, যেটা আজকে জয়ন্ত মিত্র সাহেব অত্যন্ত বলিষ্ঠভাবে আমাদের সামনে পেশ করেছেন, এগুলি এগুলি সত্যি চিন্তা করার ব্যাপার। কারণ আমরা আজকে অনলাইন যে অ্যাক্সেস, তার বেসিক প্রবলেম হচ্ছে অ্যাক্সেস টু দি প্রসেস ইটসেলফ। বা আজকে কোর্টে আপনি যদি না আসতে পারেন তাহলে তো মামলা করতে পারবেন না। আজকে ফিজিক্যাল হিয়ারিং করতে গেলে কোর্টরুমের ভেতরে ঢুকতে হয়। আজকে একজন আইনজীবীর যদি এক সময় 3টে জায়গায় মামলা থাকে, তিনি একটা মামলাই করতে পারবেন, অন্য দুটো পারবেন না। তাহলে তার যে লিটিগেন্ট, তার অ্যাক্সেস টু জাস্টিস এফেক্টেড হয়। ঠিক সেরকম যদি বিচার ব্যবস্থায় অ্যাক্সেস টু জাস্টিস এফেক্টেড হচ্ছে বাই কানেক্টিভিটি বা ইলেকট্রনিক ডিভাইস, এইটা ইজ ডিনায়াল অফ অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড দেয়ারবাই অ্যাফেক্টিং দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এখানে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু ফান্ডামেন্টাল এবং জেনারিক। এটা একদিনে আমরা সলভ করতে পারবো না। এই ল্যাপটপ কার কাছে আছে, কার কাছে স্মার্টফোন আছে, কার কাছে কানেক্টিভিটি আছে, এইটা ইউনিফর্মলি কোনোদিনও কোনো সমাজে এস্টাবলিশ করা যাবে না। তাই আমরা যেটা করেছি, এবং যেটা বিচারপতি ব্যানার্জি বলেছেন, যে যাদের কাছে এই প্রসেসেস গুলো আছে, তারা তাদের বাড়ি থেকে আমাদের অনলাইন কোর্ট সিস্টেমটাকে অ্যাক্সেস করুন। যাদের কাছে নেই তারা কোর্টে চলে আসুন। এবং আমার ই কমিটির চেয়ারম্যান জাস্টিস সেন আছেন, আমরা ই কমিটি থেকে ই সেবা কেন্দ্র প্রত্যেকটা কোর্ট পার্সিংসে সেট আপ করে দিয়েছি। এই ই সেবা কেন্দ্রগুলিতে এলেই ওইখানে একটা করে ঘর এবং তার কম্পিউটার এবং ইলেকট্রনিক অনলাইন অ্যাক্সেস, এই প্রসেসটা চালু আছে। যে সময় লকডাউন অ্যাবসলিউট ছিল, হয়তো সেটা অ্যাক্সেস করা যাবে না, কিন্তু আজকে যে কেউ এই অনলাইন অ্যাক্সেসটা করতে পারবে। এরপরে হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কেউ টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমাদের এই ট্রেনিং নেই টেকনোলজিক্যাল প্রসেসেস গুলি কিভাবে আমরা অ্যাডপ্ট করব। সেই জন্য আমরা হ্যান্ড হোল্ডিং প্র্যাকটিসেস, ট্রেনিং প্র্যাকটিসেস করছি। আজকেই একটি ওয়েবিনার হয়েছে আমাদের ই কমিটির তরফ থেকে, যেখানে আমরা অনলাইন ট্রেনিং ফর লয়ার্স অ্যান্ড লিটিগেন্টস দিয়েছি। আমরা সাজেশন দিয়েছি, এরকম আমরা ছোট ছোট অডিও ভিজুয়াল বাইটস তৈরি করে যদি সম্ভব হয় আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তুলে দেব, যাতে শুধু নির্দেশিকাগুলো আপনারা পড়তে পারবেন না, আপনারা ভিজুয়ালি দেখতে পারবেন কিভাবে আপনি কম্পিউটারটা অ্যাক্সেস করবেন,
যেরকম আজকের আলোচনা চক্রে অসুবিধা হচ্ছিল, যখন আমরা মাইক্রোফোন অফ করছিলাম অনেকে বুঝতে পারছিলাম না কিভাবে মাইক্রোফোনটা চালু করব। তো এই অনলাইন অডিও ভিজুয়াল প্রসেসটা আমরা ব্যবস্থা করছি। ফাইনালি আমাদের কিন্তু ওই কমফর্ট জোন থেকে একটু বেরিয়ে আসতে হবে। তাই প্রথম এবং এই কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের একটু এফর্ট নিতে হবে ফর দি অনলাইন প্রসেস। আমি সম্পূর্ণ একমত, অনলাইন প্রসেস উইল নট সাবস্টিটিউট ফিজিক্যাল হিয়ারিং, কিন্তু যেখানে ফিজিক্যাল হিয়ারিং endangers another fundamental right of health and particularly public health, সেখানে আমরা একটা তো কোথাও গিয়ে দুটোকে বাঁচাতে হবে। সেই জায়গায় অনলাইন হিয়ারিং ইজ দ্য নিউ নর্মাল। আমি আমার বক্তব্য শেষ করব চারটে কথা বলে, চারটে ইস্যু দিয়ে। অনলাইন হিয়ারিং বা আজকের ভার্চুয়াল হিয়ারিং কে বলবৎ করতে এবং বলবান করতে আমাদের চারটে এ দরকার: অ্যাক্সেস, অ্যাওয়ারনেস, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এই চারটে এ আমরা যদি নিজেদের ভেতর আনতে পারি, এবং আজকে আমাদের আইনজীবী বন্ধুরা যে সাজেশন গুলো দিলেন, পার্টিকুলারলি মিস্টার জয়ন্ত মিত্র, ওনার সাজেশনের কয়েকটা রেসপন্স আমি করে আমার বক্তব্য শেষ করছি। লিজ লাইন, জয়ন্তদা লিজ লাইনের কথা আমরা আমাদের ই কমিটির তরফ থেকে, চিফ জাস্টিস কোভিড কমিটির তরফ থেকে বলেছেন এবং এই নিয়ে আলোচনা হয়েছে। লিজ লাইনের যে পদ্ধতি সেটা করতে কয়েক মাস লাগবে। তাই ধরুন কালকের আর্জেন্ট হিয়ারিংটা আমি কিন্তু আপনাকে লিজ লাইনে করাতে পারবো না। তাই বলে এই নয় যে লিজ লাইনের পদ্ধতি বা প্রক্রিয়া চালু নেই, 16 আনা চালু আছে এবং আমরা চাইছি যত শীঘ্রই হোক লিজ লাইন তৈরি হোক। সেকেন্ড, কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার স্যার অর্থনৈতিক কারণে নয়, অ্যাক্সেস কারণে আমরা নিইনি। সিসকো ওয়েবেক্স, তার যে ডেটা স্পিড প্রয়োজন সেই ডেটা স্পিড কিন্তু আমার দিনাজপুরে থাকা উকিল বাবু অ্যাক্সেস করতে পারছেন না। The low data speed is most compatible to the generic software platform, namely Microsoft. আরেকটি প্ল্যাটফর্ম আছে স্যার, সেটা আমরা সরকারি নির্দেশিকার কারণে যেতে পারছি না, সেটা হচ্ছে জুম। জুম এবং মাইক্রোসফট ছাড়া লিস্ট পসিবল ডাটা স্পিড অ্যাক্সেস করা যায় না। সিসকো ওয়েবেক্স বলুন বা আজকে সুপ্রিম কোর্ট যে ভিডিও প্ল্যাটফর্মে কাজ করছেন, এগুলিতে যে লেভেলের ডাটা স্পিড কাজ করছে, আমার বন্ধু সৌমেনের যে অসুবিধাটা হলো, ওর ডাটা স্পিডটা যে জায়গায় সেইখানে এই প্ল্যাটফর্মটা অ্যাক্সেস করতে দিল না, তাই ওকে লগ আউট করে যেতে হলো। আপনাদের রেগুলারলি ফ্রিজ করে যাবে সিসকো ওয়েবেক্সে আমরা যদি এটা করি, কারণ আমাদের অভিজ্ঞতা বাংলায়, কলকাতায় বেশিরভাগ লোক এখনো কিন্তু মোবাইল ডাটা এবং মোবাইল ফোনে আমাদের মামলা অনলাইন অ্যাক্সেস করছে। দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন কোর্ট মাস্টার এবং কোর্ট মাস্টারের অ্যাক্সেসটা, এটা ডেফিনেটলি আমাদের যে প্রত্যেকটা অনলাইন সিস্টেমে আমাদের কোর্ট মাস্টারের অ্যাক্সেসেই কিন্তু অ্যাক্সেসটা করা হচ্ছে। আপনি যেটা চাইছেন যে কোর্ট মাস্টারের টেলিফোনটা বা মোবাইল পার্টিকুলারসটা আমাদের লিস্টে বা আদারওয়াইজ দেয়া থাকুক, সেটা আমরা দিয়ে দেব। কিন্তু আমাদের প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যেটা জাস্টিস ব্যানার্জি বললেন, যে লাস্ট উইকে আমাদের যিনি রেজিস্ট্রার লিস্টিং, আমাদের এফেক্টিভলি মেরুদণ্ড ফর দি এন্টায়ার অনলাইন প্রসেস, উনি কোভিড পজিটিভ হয়ে অফ ডিউটি হয়ে গেলেন। তাই আমরা নিজেরাও জানি না নেক্সট দিন কে কোর্ট মাস্টার থাকছে আমার কোর্ট হ্যান্ডেল করার জন্য। বাট দিস ইজ আ ভেরি গুড সাজেশন, কোর্ট মাস্টার লেভেলে যদি আমরা এইটা আপনাদের অ্যাক্সেসটাকে ওই করে দিতে পারি। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে
এরকম একটা সেমিনার আয়োজন করার জন্য এবং আমাকে সেখানে বলার জন্য আমন্ত্রণ জানাতেন। আমি শেষের দিকে যেহেতু বলছি, আমার সবচেয়ে সুবিধা হচ্ছে মূল কথাগুলো আগের বক্তারা বলে গেছেন, সুতরাং সেগুলোকে আর নতুন করে বলার আমার কোনো প্রয়োজন হবে না। আমি যেগুলো অনুচ্চারিত হয়েছে খালি সেটুকু বলি। আজকের আলোচনার বিষয়বস্তু ইংরেজিতে তৈরি হয়েছে, ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন জাস্টিস ডিসপেন্সিং সিস্টেম। এই সিস্টেম শব্দটার উপর আমি একটু জোর দিতে চাই। সিস্টেমটা হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার। এই সামগ্রিক ব্যাপারে শুধুমাত্র ডেটা কানেক্টিভিটি, শুধুমাত্র ওয়েব স্পিড, এগুলো নয়। এই সিস্টেমের মধ্যে শুরু হয় বিচার প্রার্থী থেকে। বিচার প্রার্থী আসেন আইনজীবীর কাছে, আইনজীবী যান আদালতের কাছে, এবং আইনজীবী এবং আদালতের মাঝখানে যে জায়গাটায় আমাদের ক্লার্করা আসেন, তারা গিয়ে ফাইল করেন, তারা গিয়ে টাইপ করান। অর্থাৎ এই ইনস্টিটিউশনটা অনেকগুলো মানুষকে সঙ্গে নিয়ে আসে। ফলে এই ইম্প্যাক্ট অফ কোভিড অন অল অফ দেম ইজ ইম্প্যাক্ট অফ কোভিড অন দি জাস্টিস ডিসপেন্সিং সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এটা বোধহয় ভাবার প্রয়োজন আছে। কিন্তু এই সামগ্রিক ভাবনার সঙ্গে জাস্টিস জয়মাল্য বাগচি যেটা বললেন, আমাদের দুটোকে ব্যালেন্স করতে হবে। এই দুটো ব্যালেন্স করার কি বেস্ট অফ দি ব্যাড বার্গেন। কোভিড আমাদের সঙ্গে থাকতে এসেছে, কতদিনের ভ্যাকসিন হবে, আবার 138 কোটি মানুষের দেশ ভারতবর্ষে, এই ভ্যাকসিন সবাইকে দিতে দিতে কত বছর লেগে যাবে, দিনে কতগুলো ভ্যাকসিন দেওয়া যাবে, এগুলো অনেক পরের কথা। ফলে আমাদের যে মূল জায়গাটা, আপনি বলেন ফিজিক্যাল হিয়ারিং, যেটা বিমল চ্যাটার্জি মশাই বললেন, ফিজিক্যাল হিয়ারিং এর জন্য তো লয়ারকে যেতে হবে। আমরা যে আলোচনাটা করছি যে আমরা টেক স্যাভি নই, তার ফলে অনেকের ল্যাপটপ নেই, অনেকের টাচ ফোন নেই, সুতরাং আইনজীবীরা অ্যাক্সেস করতে পারছেন না। আচ্ছা, এটা ভাবুন তো, সব আইনজীবী তো কলকাতা থাকেন না। যারা ট্রেনে করে আসেন, সে লোকাল ট্রেনই হোক, সে একটু দূরের ট্রেনই হোক, তারা আসতে পারছেন না। বাসে করে আসবেন, তাতে যে অবস্থা, মেট্রো চলছে না, অর্থাৎ আইনজীবী এসে তো উপস্থিত হতে পারবেন না। আইনজীবী যদি এসে উপস্থিত না হতে পারেন, তাহলে সেই বিচার প্রার্থীকে অন্য একটা সুযোগ তো দিতে হবে। সেই সুযোগটা হচ্ছে ওয়েবের সুযোগ। অর্থাৎ আপনি অনলাইন হিয়ারিং, এটা হচ্ছে বেস্ট অফ দি ব্যাড বার্গেন, ডেফিনেটলি নট দি বেস্ট সলিউশন, ডেফিনেটলি নট দি বেস্ট সলিউশন। এবং এর বিরুদ্ধে অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু বেস্ট অফ দি ব্যাড বার্গেন। আর জাস্টিস জয়মাল্য বাগচি যেটা বললেন যে আমাদের একটা অ্যাভারশন টু এ নিউ সিস্টেম, সেটা আছেই। আমি এতদিন ধরে অভ্যস্ত, 45 বছর ধরে কোর্টে যাচ্ছি মামলা করছি। আজকে যখন আমাকে বলা হলো যে এইভাবে করতে হবে, আমাকে বুঝতে হচ্ছে আগে কোন বাটনটা পুশ করতে হবে, সেখানে গিয়ে কানেক্টিভিটিটা কিভাবে নিতে হবে, কিভাবে কোর্ট রুমে গিয়ে অ্যাড্রেস করতে হবে। এটাও একটা ট্রেনিং, শিক্ষা। এই শিক্ষাটা নিতে হবে, এবং এই শিক্ষাটায় আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা সমস্ত আইনজীবী সমাজকে এই সুযোগটা দিতে পারছি না। ঠিক যে কারণে অনলাইন শিক্ষার যে ব্যবস্থা হয়েছে, দরিদ্র ভারতবর্ষ কিন্তু সেই অনলাইন শিক্ষার সুযোগ নিতে পারছে না, কারণ তাদের কম্পিউটার নেই, তাদের টাচফোন নেই। ফলে অনলাইনে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, তার দ্বারা ভারতবর্ষের একটা বিভাজন কিন্তু হচ্ছে। যারা নিতে পারছে তারা নিচ্ছে, যারা নিতে পারছে না তারা বাদ পড়ে যাচ্ছে। বাস্তব সত্য। এটাই কিন্তু ইম্প্যাক্ট অফ কোভিড। অর্থাৎ কোভিড ভারতবর্ষকে বিভাজন করে দিয়েছে। সেই বিভাজনে টেক সেভি ভারত, টেকনিক্যাল অ্যাক্সেসিবিলিটি যাদের আছে সেই ভারত, আর যারা টেক সেভি নয়, টেকনিক্যাল অ্যাক্সেসিবিলিটি নয়, সেই ভারত। এই দুটোকে কিন্তু একেবারে তলার থেকে ভাগ করে দিয়েছে। সেটা প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা শুরু থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থা পর্যন্ত। কিন্তু আমাদের বিকল্পটা কি? সমালোচনা করাটা খুব সহজ, বিকল্পটা কি ভাবতে হবে। ফলে এই বিকল্প বলতে এখনকার পরিস্থিতিতে অনলাইনটাকে সবচেয়ে ভালো বিকল্প বলে ভাবা হচ্ছে, এবং এই সবচেয়ে ভালো বিকল্পটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে বোধহয় আলোচনার জায়গা আছে। কিন্তু সেটা আমরা, এই উন্নয়ন তো একদিন হয় না, আমরা এতদিন এটার জন্য প্রস্তুত ছিলাম না।
এবং আমরা এটা এতদিন প্রস্তুত ছিলাম না বলে, স্বাভাবিকভাবেই ছিলাম না, কারণ আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছিলাম। আজকে যখন নতুন করে আসছে, এটা সময় নেবে। আর কোভিডও কিন্তু 2020-তে চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং এই সিস্টেমটা পাশাপাশি থাকবার জন্য এসেছে। এবং এর সবচেয়ে এটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, এই আলোচনায় আমরা দেখেছি যে সমস্ত বক্তা তার প্রোজ এন্ড কনস আলোচনা করেছেন, কিন্তু প্রোজে একটা প্রো কিন্তু বাদ চলে গেছে। সেটা হচ্ছে আজকে যে আইনজীবীরা তাদের মক্কেলের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দৌড়তেন, এই সিস্টেমটা যদি এক্সিস্ট করে, আমরা অনেকদিন ধরে দাবি করেছি কেন পূর্বাঞ্চলে একটা সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ হবে না। আর কিন্তু সার্কিট বেঞ্চ লাগবে না। যদি এই সিস্টেম চালু করা যায়, তাহলে কলকাতায় বসেই একজন সাধারণ আইনজীবী, যার মক্কেলের পক্ষে হয়তো তাকে দিল্লি নিয়ে গিয়ে হোটেলে রেখে ফিস দিয়ে মামলা করানো খুব অসুবিধা হতো, সে কিন্তু কলকাতায় বসে সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে। এটা কিন্তু পজিটিভ সাইড। আজকে যদি আমরা এই টেকনোলজিটাকে ইমপ্রুভ করতে পারি, যে আজকে নর্থ বেঙ্গলে বা আমি জানি আন্দামানে আমাদের হাইকোর্টের কলকাতা থেকে অনেক লয়ার যান আন্দামান বেঞ্চে গিয়ে মামলা করেন, তাদের কিন্তু মক্কেলকে আর তাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে না, ট্রেনে করে নিয়ে যাবেন, হোটেলে রাখবেন, ফিস দেবেন, লাগবে না। কলকাতায় বসে তারা আন্দামানের সার্কিট বেঞ্চে মামলা করতে পারবেন। ফলে এর একটা ভালো দিকও আছে। এই ভালো, সবকিছু ভালো এবং মন্দ, এভরি কয়েন হ্যাজ টু সাইডস। ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। আমরা বাস্তব জগতের মন্দ দিকটা দেখছি। কেন দেখছি? এগুলো আমাদের এফেক্ট করছে। এই এফেক্টেশনটা সামগ্রিকভাবে শুধু লয়ারদের নয়, লয়ারদের, লিটিগেন্টদের, এমনকি এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, যেটা বললাম, ক্লার্ক, টাইপিস্ট, অর্থাৎ যাদের রুটি রুজি নির্ভর করে এই বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থেকে, সেখানে সবাই এফেক্টেড হচ্ছে। এটা কিন্তু ইম্প্যাক্ট অফ কোভিড অন জুডিশিয়াল ডিসপেন্সেশন সিস্টেম। এবার দুটো কথা খালি বলবো, কারণ সময় সংক্ষেপ, আমি এর মধ্যে যাব না। এটা হচ্ছে, আমি বিচারপতি বাগচির সঙ্গে একমত। দিস ভার্চুয়াল কোর্ট হ্যাজ কাম টু স্টে। এটা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এটা আগামী দিনের ভবিষ্যৎ। ফিজিক্যাল হিয়ারিং হবে, কিন্তু এটাও পাশাপাশি থাকবে। এই পাশাপাশি থাকার সুফলটা যদি নিতে হয়, তাহলে আইনজীবী সমাজকে কিন্তু এখন থেকে প্রস্তুত হতে হবে। প্রাথমিক যে অসুবিধাগুলো, সেগুলো কাটিয়ে ওঠার যে চেষ্টা হচ্ছে, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চেষ্টা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি খুব কম সময়ের মধ্যে তারা একটা কাঠামো দিতে পেরেছেন। সুতরাং আগামী দিনে এই কাঠামোটাকে আরো শক্তপোক্ত করে আরো অনেক দূর পৌঁছে দেওয়া যাবে। সেক্ষেত্রে আজকে একটা উত্তরবঙ্গের লয়ার, সে কলকাতা হাইকোর্টে এসে মামলা করা তার পক্ষে ব্যয়সাধ্য হয়ে যায়, লিটিগেন্টের পক্ষেও। সেটা সে উত্তরবঙ্গে তার জেলা শহরে বসে মামলাটা করতে পারবে। এই যে জায়গাটা, এটা হচ্ছে এর ভালো দিক। এটাও কিন্তু ইম্প্যাক্ট অফ কোভিড অন দি সিস্টেম। এই সিস্টেমে কোভিডের ফলে যে জিনিস কোনোদিন আমরা ভাবতাম না, সেই জিনিস কিন্তু কোভিডের ফলে আমরা ভাবছি। সুতরাং অলওয়েজ লেট আস লুক এট দি ব্রাইটার সাইড অফ এভরিথিং। ডার্ক সাইড আছে, আমরা আলোচনা করলাম, সেগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব, এবং সেই চেষ্টাটা হচ্ছে। সেই চেষ্টার কোনো কসুর হচ্ছে বলে আমি মনে করছি না। কিন্তু যেটা এসেছে, let us accept it as it comes and let us grab the opportunity, যে আমরা এটাকে হাতিয়ার করে যেতে পারি। আর শেষ করার আগে দুটো জিনিস বলি। আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা করলাম হাইকোর্ট, জেলা কোর্ট। আজকে আমাদের একজন বক্তা, পূর্ববর্তী বক্তা মেনশন করে গেছেন, কিশোর দত্ত, যে ডোমেস্টিক ভায়োলেন্স খুব বেড়ে যাচ্ছে। এর সমাজতাত্ত্বিকরা বলছেন অনেক মহিলা মেইনটেনেন্স পাচ্ছেন না, তাদের মামলাগুলো শুনানি, এগুলো তো আসছেন তাদের কাছে। একজন মহিলা যদি মেইনটেনেন্স না পান, তিনি নিজের জীবন নির্বাহ করবেন কি করে? একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মহিলা, তিনি কোর্টে যাবেন কি করে? এগুলো
অগ্রাধিকার বাড়ে। এবং আর্টস এন্ড ম্যাটার্স বলতে কি, এইগুলো কিন্তু বিচারের ব্যবস্থা রাখতে হবে। এরা কিন্তু ইন্টিগ্রাল হোল, সিস্টেমটা কিন্তু ইন্টিগ্রাল হোল। সুতরাং এই ফোরামগুলোকেও অ্যাক্টিভেট করতে হবে। এই ফোরামগুলোকেও কার্যকরী করে ব্যবস্থা না দিতে পারলে এই অংশের মানুষগুলো তারা কিন্তু অসহায় হয়ে পড়বেন। ব্যক্তিগতভাবে বলি, ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালস, আমি কথা বলছিলাম ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারির সঙ্গে, কলকাতা শহরে 7টি ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল আছে। একজন জজ সপ্তাহে বসেন একটা ট্রাইব্যুনালে, বাকিগুলোর চার্জে থাকেন তিনি। মামলা ডিসপোজাল 0, কারণ সেখানে তো হাইকোর্টের মতন এই সিস্টেম নেই ভার্চুয়াল হিয়ারিং এর। লয়ার আসতে পারছে না, একজন বিচারপতি আসছেন, শুনানি হচ্ছে না। খোঁজ নিন, মাননীয় বিচারপতিরা আছেন, খোঁজ নিন হাইকোর্ট থেকে কটা মামলা এই 4 মাসে শুনানি হয়েছে, একটাও না। এখন এই যে অবস্থা, আমি জিজ্ঞেস করলাম তোমরা লয়াররা যাচ্ছ যে বিচারকরা নেই বলে, তারা বলে না, লয়াররাও আসছে। সেই জন্য লয়াররা কেন আসছে না? যারা ফিজিক্যাল হিয়ারিং এর করলে সেখানে যদি লয়াররা না এসে থাকে, তাহলে তার দায়িত্ব হওয়া যাবে না যে বিচারক আসছে না বলে লয়াররাও আসছে না নিরাপত্তার কারণে। ফলে এই নিরাপত্তার আশঙ্কাটা চলে না গেলে লয়াররাও আসবে। সেটা হাইকোর্টে নর্মালি যত হাজার লোক যায়, আজকে যদি আপনি ফিজিক্যাল হিয়ারিং করেন, তাহলে যদি ট্রাম বাস চলাও আরম্ভ হয়, ট্রেন চলাও আরম্ভ হয়, আমাদের পুরো সমস্যা। শেষ করি একটা কথা বলে, আমরা এতক্ষণ আলোচনা করলাম সমস্যা কি, ভালো মন্দ, আমাদের আইনজীবীদের কি দায়িত্ব এই পরিস্থিতিতে, এই নিয়ে কিন্তু আমরা কেউ 45 বছর ধরে এই আইনের জগৎ তো আমাকে দিয়েছে। আজকে ফিরিয়ে দেওয়ার যদি কিছু থাকে, আমি বলবো যারা অথরিটি, তারা যদি মনে করেন আইনজীবী সমাজের এই ব্যাপারে তাহলে নিশ্চয়ই সেই সহযোগিতা আইনজীবীদের নিশ্চয়ই করা উচিত। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি, এই সহযোগিতার প্রয়োজন হলে আমরা সবাই এগিয়ে আসবো এই সহযোগিতা করতে। আর এই 8 তারিখে লোক আদালত আছে, এই লোক আদালতে যত বেশি পারেন মামলা নিয়ে আসুন। তার কারণ আমাদের লোক আদালত হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান জাস্টিস সৌমেন সেন আছেন। আমরা অনেক বেশি মামলা চাইছি যেগুলো এই সময়ে আলোচনার মাধ্যমে সমাধান করে দেওয়া যায়। সেটাও আসুন, সেটাও কিন্তু বিচার ব্যবস্থায় অনেকখানি সাহায্য করবে। ইম্পেডিমেন্ট অনেকখানি কাটিয়ে ওঠা যাবে, ইম্প্যাক্ট অনেকখানি কাটিয়ে ওঠা যাবে। নমস্কার, ধন্যবাদ। যে আলোচনা হয়েছে এখনো অব্দি, তাতে সামগ্রিকভাবে পুরো জিনিসটাই উঠে এসছে। শুধু আমি দুটো জিনিস বলবো। জাস্টিস জয়মান্য বাগচি আমার অত্যন্ত আমার অনুজ ভাতৃপ্রতিম, ও 4টে এ বলেছে। আমি ওর পারমিশন নিয়ে ওখানে 5টা আরেকটা এ সংযোজন করতে চাই, সেটা হচ্ছে অ্যাটিটিউড। আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন বা অ্যাটিটিউডটাকেও করতে হবে যে আমরা আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যেন ভার্চুয়াল কোর্টটাকে গ্রহণ করি এবং তার একটা অন্তরায় না হয়ে দাঁড়াই। আমাকে ভুল বুঝবেন না, অনেক সময় আমরা দেখেছি এবং সেটা আলোচনার মধ্যেও বেরিয়েছে যে অনেকে মনে করছে যে ভার্চুয়াল হিয়ারিংটা এটা কি একদম সনাতনী ট্র্যাডিশনাল সিস্টেম। ডে 1 থেকে আমরা যখন ঢুকছি দেখছি যে যাব বিচারকের সামনে যাব, বাদী বিবাদী দুপক্ষে আইনজীবী থাকবেন, আলোচনা হবে, বিচারকরা রায় দেবেন, তাকে কনভিন্স করাবো। কিন্তু আজকে যে পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতি কিন্তু আমাদেরকে আজকে এই ভার্চুয়াল সিস্টেম, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঠেলে দিয়েছে। অতএব যে মানসিকতা নিয়ে আমরা একসময় আরম্ভ করেছিলাম যে সনাতন বিচার পদ্ধতিতে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছিলাম, তার থেকে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতির জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য,
বিচার ব্যবস্থা যেন সবার মধ্যে যেতে পারে, সবাই যেন এই বিচারের এই সুযোগ সুবিধা পেতে পারেন, তার জন্য কিন্তু আমাদের ভার্চুয়াল কোর্ট এই ফাংশনিংটাকে যত পরিমাণে সম্ভব সুদৃঢ় করা যায় সেটা কিন্তু আমাদের, সেই প্রচেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। যোগাযোগটা হচ্ছে সব থেকে বড় এসেনশিয়াল অন্তরায়, সব থেকে বড় অন্তরায়। আমরা দেখেছি যে এই ভার্চুয়াল সিস্টেমটা যত রোবাস্ট হবে, এই রোবাস্টটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু একেবারে দাঁড়িয়ে আছে আপনার পুরোটাই সংযোগ, তথ্য প্রযুক্তির ওপর। সফটওয়্যার বলুন, সেই প্রযুক্তি কি হবে, ল্যান্ডলাইন কি ধরনের আমরা প্ল্যাটফর্ম, যেটা জাস্টিস বাগচি বললেন যে আমরা ই কমিটিতে কিন্তু আমাদের কাছে তিনটেই এসেছিল, কিন্তু আমরা মাইক্রোসফট টিমটাকে সমস্ত ট্রায়াল এন্ড এরার মেথড করে, সমস্ত পর্যালোচনা করে, যারা রয়েছেন এক্সপার্ট তাদের অভিমত নিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, এবং এটা কিন্তু এখনো অবধি ভালোভাবে ডিস্ট্রিক্টগুলোতে কাজ করছে। এখানে আরেকটা জিনিস বলার আছে আমার, যে ই ফাইলিং যেটা সুবিধা হয়েছে এই করোনা ভাইরাসে, আমাদেরকে গৃহবন্দী করেছে ঠিকই, কিন্তু এটার সঙ্গে আমাদেরকে অনেক বেশি ক্রিয়েটিভ করে তুলেছে, উদ্ভাবনী শক্তিটাকে বাড়িয়েছে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমরা কিন্তু অনেক টেকনিক, যেটা কোনোদিন ধরুন আমরা কোনোদিন চিন্তা করিনি যে আমরা ভার্চুয়াল কোর্ট করব, বা কিভাবে কি প্রসেসে হিয়ারিংটা করব, কি টেকনিকে হিয়ারিংটা করব, এই জিনিসগুলো কিন্তু নতুন প্রজন্ম বা আমাদের যারা প্রজন্ম এবং যে সিনিয়র লয়ার, তারা কিন্তু এই টেকনিকটার সাথে তাদের অ্যাডাপ্টেবল করার প্রচেষ্টা চলছে, এবং এই অ্যাডাপ্টের মধ্যে থেকে কিন্তু এমন সমস্ত টেকনিক বেরিয়ে আসবে, অলওয়েজ দেয়ার ইজ স্কোপ রুম ফর ইমপ্রুভমেন্ট। এবং সেটা করতে করতে একটা সময় আসবে যখন হয়তো এই প্রচেষ্টার ফলে তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা অনেক সহজভাবে, সরলভাবে বিচার ব্যবস্থা থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা কিভাবে আমাদেরকে এই করোনা এগিয়ে দিয়েছে এই ধরনের বিচার ব্যবস্থার দিকে, ভার্চুয়াল হিয়ারিং এর দিকে, যেটা একটা পজিটিভ সাইড অফ করোনা আমি বলবো, সেটা হচ্ছে 2007 সালে কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের একটা এই ই কমিটির মাধ্যমে যে ই ফাইলিং, অনলাইন হিয়ারিং, এই মোডগুলো চালু হোক। কিন্তু যেহেতু আমরা যে সনাতন পদ্ধতির সঙ্গে ছিলাম এবং আমরা ভেবেছি এই ট্রেডিশনাল ফর্মটাই চলুক, আমরা কিন্তু তার উপর গুরুত্ব দিইনি বলে আজকে যখন এরকম একটা অদৃশ্য মারণ জীবাণু আমাদেরকে আগ্রাসী হিসাবে এসে আমাদের আক্রমণ করলো, তখন আমরা কিন্তু চেষ্টা করলাম যে না, আমরা চেষ্টা করি যে আমাদের যে সিস্টেমটা আছে, আমাদের যে টেকনোলজি আছে, যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির সাহায্যে আমরা মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় এই জাস্টিসটা পৌঁছে দিতে পারি। এর সঙ্গে সহায়ক হিসাবে আছে ডিফারেন্ট আপনার ডালসা, যেটা জয়মাল জাস্টিস বাগচি বললেন যে আমরা ই সেবা কেন্দ্র তুলে সমস্ত ডিস্ট্রিক্টে এবং হাইকোর্টেও আমরা করেছি, যাতে সাধারণ মানুষ তার যদি কোনো অধিকার খর্ব হয় সে ওখানে যেতে পারেন একটা ফাইলিং এর জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা যে আপনাদের আমি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাডভোকেটরা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসছে। এই ই ফাইলিং সিস্টেম বা অনলাইন হিয়ারিং এর জন্য এই ট্রেনিং সেশন হয়, যেটা জাস্টিস বাগচি বলছিলেন, আমরা ই কমিটি থেকে এটা অনেক এক্সপিরিয়েন্স করেছি, ত্বরান্বিত করার চেষ্টা করছি সমস্ত জেলা ভিত্তিক ভাবে, যাতে অ্যাডভোকেটদেরকে এই প্রযুক্তিগত বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি, তারা যাতে এটাতে কমফোর্ট ফিল করে। সেই জন্য কিন্তু আমরা অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং তার দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে জানাই যে আজকে ই কমিটি সুপ্রিম কোর্ট থেকে 3টে জিনিস হয়েছে, এবং সেটা লয়ারদের স্বার্থে। একটা ই ফাইলিং এর জন্য ধাপে ধাপে গাইড সম্পর্কিত একটি পুস্তিকা প্রকাশিত হয়, একটা ম্যানুয়াল আজকে পাবলিশড হয়েছে, খুব ডিটেইল ম্যানুয়াল। এটা যদি আপনারা একটু কাইন্ডলি দেখেন, যারা অ্যাডভোকেট অন রেকর্ডের কাজ করেন, তারা দেখতে পাবে যে খুব পুঙ্খানুপুঙ্খ একেবারে ডিটেইলিং দিয়ে এই পুস্তিকাটি আজকে বেরিয়েছে, এবং এই পুস্তিকাটা কিন্তু সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজে বেরিয়ে, তার মধ্যে বাংলাও আছে। 2 নম্বর হচ্ছে ই ফাইলিং নিবন্ধীকরণ সম্পর্কিত একটি তথ্যবহুল ক্ষুদ্র পুস্তিকা। এই তথ্যবহুল ক্ষুদ্র পুস্তিকাটা বর্ষিয়রটা, যেটাকে বর্ষিয়র বলি আমরা ইংরেজিতে, সেই পুস্তিকার মাধ্যমে কিন্তু আমরা
ই ফাইলিংটা কি করে করা যেতে পারে তার একটা সুনির্দিষ্ট পদ্ধতি বলে দেওয়া হয়েছে। এবং 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে একটা টিউটোরিয়াল এর মাধ্যমে একটা শিক্ষাটা পদ্ধতি নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে একজন লয়ার, একজন আইনজীবী যদি একটা নতুন ধরনের মামলা আজকে ফাইল করতে যান, তাহলে কি পদ্ধতি তিনি অনুসরণ করবেন এই ই পোর্টালের মাধ্যমে। এবং এটা কিন্তু আজকে যে যখন এটা পাবলিশ করা হয় তখন কিন্তু সারা ভারতবর্ষে প্যারালালি, মানে তারপরেই ঠিক এইগুলো সমস্ত ইনগ্রেশনের পরে সমস্ত ভারতবর্ষের সমস্ত কোণে কোণে ডিস্ট্রিক্টে কিন্তু একটা, যারা আমাদের মাস্টার ট্রেনার রয়েছে তারা কিন্তু অ্যাডভোকেটদেরকে এই ব্যাপারে ওয়াকিবহল করছেন, তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। এবং আজকের দিনে কিন্তু আমাদের প্রায় যে পরিসংখ্যানটা পাওয়া যায় তাতে কিন্তু আজ প্রায় 2টা ট্রেনার রয়েছে প্রত্যেকটা 2টো ডিস্ট্রিক্টের জন্য। এবং এই প্রসেসটা কিন্তু, এদেরকে ট্রেন আপ করার প্রসেসটা কিন্তু এখন কন্টিনিউয়াস প্রসেস। ফাইলিং সমস্ত মানাতে পারেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা পার্থদা বললেন যে আমাকে আর অনেকটা জায়গায় যেতে হবে না। মানে এইটা, এই পদ্ধতির ফলে 2টো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমাদের সময়, সেভিং আওয়ার প্রেশাস টাইম, সেকেন্ডলি কস্ট, এবং থার্ডলি সেফটি। আমি বাড়িতে বসে কিন্তু বেনিফিট পাচ্ছি, এবং এই বেনিফিটটা যদি ফিজিক্যাল ফাইলিং, ফিজিক্যাল হিয়ারিং যখন আসবেও, তার সঙ্গে কিন্তু এটা প্যারালাল, মানে কাঁধে কাঁধ দিয়ে চলতে পারে। হয়তো ভার্চুয়াল হিয়ারিং এ সম্ভবপর নয়, এটা একটা কনসিস্টেন্ট ভিউ সবারই, কিন্তু অনেক মামলাই আছে যেটা কিন্তু অনলাইনে তার নিষ্পত্তি সম্ভব, এবং সেটা আমরা দেখেছি কার্যকরী সেটা, এবং সেটা হচ্ছে, এবং সারা ভারতবর্ষেই হচ্ছে। অতএব আমরা যদি এই তথ্য প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারি, সংযোগ পরিকাঠামোর দিক থেকে যেটা আমাদের মধ্যে অ্যাডভোকেট জেনারেল সাহেব রয়েছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, এই পরিকাঠামোটা যদি আরেকটু সুন্দরভাবে, সুবিবদ্ধভাবে আমরা যদি এটাকে সঞ্চালিত করতে পারি, এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় কিন্তু আমরা এই ভার্চুয়াল হিয়ারিং এর যে একটা আমাদের ইনহিবিশন রয়েছে, আমরা মনে করছি এটা প্রতিবন্ধক, এটা থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করে আমরা কিন্তু বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, কারণ অন্যান্য বিষয় যেগুলো নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম সেটা সবাই বলে দিয়েছেন, অতএব রিপিটেশন করার কোনো অর্থ হয় না। আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং জাস্টিস চিত্তোষ মুখার্জি মহাশয় আমাকে ফোন করেছিলেন, আমি ওনার কাছেও কৃতজ্ঞ, কারণ উনিও চাইছিলেন যে আমি পার্টিসিপেট করি। আমি সবার কাছে কৃতজ্ঞ, এবং এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ বিচারপতি সৌমেন সেন, আপনি এই ফাইলে আমাদের সকলকে জ্ঞাত করেছেন এবং আমাদের মনে করিয়ে দিয়েছেন যে ভার্চুয়াল হিয়ারিং এখন 3 মাসের শিশু, 3 মাসের শিশুকে তো আর যুবা হয়ে হাঁটা আশা করা যায় না, তাই সময় লাগবে। এই ফাইলিং ব্যাপারে আমাদের অভ্যস্ত হতে এবং জানতে সময় লাগবে, একটু ধৈর্য ধরতেই হবে এই ফাইলিং কে পুরোপুরি কার্যকরী করার জন্য। এবার আমরা আসবো আমাদের শেষ বক্তা বিকাশ ভট্টাচার্য, বহুমুখী অভিজ্ঞতা এবং আপনার বর্তমানে এমপি, এবং এটা আমরা মনে করে দিই 2-3 দিন আগে শপথ নিয়েছেন বাংলা ভাষায়। সকলেই আমরা খুব ভালো লাগলো বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে বাংলা ভাষায় শপথ নিয়েছেন। এবার শ্রী বিকাশ ভট্টাচার্য, আপনি আপনাদের শেষ বক্তার বক্তব্য শুনবো। নমস্কার, আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য। এতক্ষণ যে আলোচনা হলো গোটাটাই হচ্ছে এলিটিস্ট ভাবনার। বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত যত
মানুষ আছেন যারা বিচার প্রার্থী, অধিকাংশই হচ্ছেন জেলা স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে। তাদের বিচার পাওয়ার ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে, সেটা কতটা কার্যকরী করা যায় এই নিয়ে কারো কোনো ভাবনা নেই, সম্ভবও নয়। তার কারণ আমরা দেখেছি যে আমাদের দেশে শ্রমিকদের ট্রেনে করে আমরা ঘরে ফেরাতে পারছি না, সেখানে বসে আমরা ভাবছি যে আমরা সমস্ত রকম ভার্চুয়াল হিয়ারিং এর ব্যবস্থা করে দেবো। আরেকটা ব্যাপার আমি দেখলাম, বিনয়ের সঙ্গে বলছি, ক্ষমা করে দেবেন, ই ফাইলিং এক জিনিস আর হিয়ারিংটা আরেক জিনিস। বিচার প্রার্থীরা তাদের বক্তব্য বলছেন উকিলের মারফত বিচারপতির কাছে। এই বিচারপতি এবং উকিলের মধ্যে একটা শারীরিক ভাষার যে বিনিময়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের দুঃখ কষ্ট বেদনাকে পৌঁছে দেওয়ার জন্য। ওই সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে বলা হয় না যে সাক্ষীর শারীরিক ভাষা দিয়েও বিচার করা হয়, সে কতটা সত্য কথা বলছে, কতটা মিথ্যে কথা বলছে। সেজন্যই আমরা এই ভার্চুয়াল হিয়ারিং কে যদি মনে করে থাকি এটাই আমাদের অবলম্বন, তাহলে কিন্তু ভুল হবে। ডুবন্ত মানুষ বাঁচবার জন্য একটা খড়কুটো ধরে। এখন খুব বিপদে পড়ে আমরা এই ভার্চুয়াল হিয়ারিং শুরু করেছি, কিন্তু এটাই আমাদের বাঁচবার রাস্তা নয়। আমাদের বাঁচবার ব্যবস্থা করতে গেলে পরে এই মুহূর্তে ফিজিক্যাল হিয়ারিং শুরু করতে হবে। প্রতিটা জরুরি পরিষেবা, পুলিশ, ডাক্তার, ব্যাংক কর্মচারী, জরুরি কাজের সঙ্গে যুক্ত আশাকর্মী, তারা যদি রাস্তায় নেমে ফিজিক্যালি কাজ করতে পারেন, তাহলে আইনজীবীরা ফিজিক্যাল হিয়ারিং করতে পারবেন না, এই ধারণাটা ভুল। আর কাজ করতে গিয়ে সংক্রমণ হতেই পারে। আমরা দেখতে পাচ্ছি আদালতে একজনের সংক্রমণ হলে পরেই আদালত বন্ধ করে দেওয়া হচ্ছে। এক অদ্ভুত নেতিবাচক চিন্তা। ভাইরাল ইনফেকশন সবসময় হতে পারে, আমাদের তো ভাইরাল ইনফেকশন, ডেঙ্গু ইত্যাদি তো আছেই। সুতরাং ভাইরাল ইনফেকশন হবে এই ভয়ে একজন ইনফেক্টেড হলো, অতএব সব কাজকর্ম বন্ধ করে দিলাম, ফিজিক্যাল হিয়ারিং বন্ধ করলাম। এই নেতিবাচক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইতিবাচক ভাবেই ভাবতে হবে যে আমরা ফিজিক্যালি কাজকর্ম শুরু করব। আইসিএমআর নির্ধারিত যে প্রোটোকল আছে ফিজিক্যালি কাজকর্ম করার, যে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে থাকা, এই ব্যাপারটা যত বেশি আমরা আইনজীবীদের অভ্যস্ত করতে পারবো, তত দেখবেন আমাদের ফিজিক্যাল হিয়ারিং এর কাজটা সহজ হয়ে যাবে। এইরকম ভার্চুয়াল হিয়ারিং দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। এতে প্রকৃতপক্ষে বিচারের নামে প্রহসন হচ্ছে। আমার নিজের ধারণা বিচারপতিরাও বুঝতে পারছেন, আমরা যখন কথা বলি সেই কথা পুরোটা তাদের কাছে পৌঁছয় না। আমরা কি বলতে চাইলাম আর তারা কি বললেন, এই দুটো আমাদের মধ্যে কমিউনিকেশন হয় না। শেষ পর্যন্ত দেখি বললাম এক, আদেশ বেরোলো আরেক, এইরকম হচ্ছে। সেই জন্যই আমি খুব ছোট্ট করে শেষ করব যে ভার্চুয়াল হিয়ারিং ইজ নট দি অল্টারনেটিভ। ফিজিক্যাল হিয়ারিং আমাদের ফিরে আসতে হবে যত দ্রুত পারি, এবং অন্যান্য জরুরি পরিষেবার মানুষ যেভাবে কাজ করছেন সেই দৃষ্টান্তকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে এবং কাজ করা সম্ভব। এটাই হওয়া উচিত বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত মানুষের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ, আর দীর্ঘ বক্তৃতা করলাম না।